यस सर। देखो प्रीवियस ईयर क्वेश्चन आंसर, the least number of oxyacid are formed by কোনটা? ক্লোরিন কতগুলো অক্সি অ্যাসিড ফর্ম করে জানো? অনেকগুলো। HOCl, হ্যাঁ, HO2Cl, এরকম, ঠিক আছে? HOCl3, HOCl4, এরকম সব তৈরি করে না? নাইট্রোজেনও অনেকগুলো অ্যাসিড ফর্ম করে, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, সালফার তো অনেকগুলো ফর্ম করে, কিন্তু ফ্লোরিন একমাত্র HF, হ্যাঁ, এগুলো ফর্ম করে। তার মানে the least number of oxy acid are formed by only কি? That is actually fluorine. Clear? Then chlorine water on standing loses its color and formed কি? Chlorine water on standing loses its color and forms কি? HCl নাকি HOCl and HOCl2 or HCl and HOCl or HCl and HClO2, কোনটা হবে? দেখো ক্লোরিন ওয়াটার মানে ক্লোরিন অ্যান্ড ওয়াটার রিয়াকশনটা দেখেছো অলরেডি হিতেশ? ক্লোরিন অ্যান্ড ওয়াটারের সঙ্গে রিয়াকশনটা কি হয়? HCl and HOCl ফর্ম হয়, তাই তো? यस सर, ऑप्शन सी। তাহলে ক্লোরিন ওয়াটার অন স্ট্যান্ডিং লুজেস ইটস কালার and forms HCl and HOCl, এই রিয়াকশনটা হয়। So option 3 is the correct answer. Then which among the following is the most reactive? কোনটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ বলো? ক্লোরিন নাকি ব্রোমিন নাকি আয়োডিন নাকি HCl? কোনটা? এটা HCl কিন্তু, হ্যাঁ, সরি ICl, HCl কেন বলছি, ICl এটা, হ্যাঁ। কোনটা বেশি রিঅ্যাক্টিভ? Which among the following is the most reactive? Which one? বলো। কোনটা বলো? দেখো কোনটা কি কম্পাউন্ড বা কোনটা কি অ্যাকচুয়ালি? ক্লোরিন একটা কি মলিকুল, ব্রোমিন একটা মলিকুল, আয়োডিন একটা মলিকুল, ICl is also a molecule but it is known as interhalogen. কি এটা কি কি নামে ডাকা হবে? Interhalogen. ICl is known as interhalogen. Is it okay? And interhalogen মানে হ্যালোজেনগুলোর মধ্যে তোমার কম্পাউন্ড ফর্ম করেছি। এই মনে রাখতে হবে ইন্টারহ্যালোজেন ইজ হাইলি রিঅ্যাক্টিভ, বাট সবচেয়ে যদি আমরা এখানে ফ্লোরিন দিতাম তাহলে সেটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ হতো, কারণ ফ্লোরিন অলওয়েজ রিঅ্যাক্টিভ, মানে হাইলি রিঅ্যাক্টিভ, কিন্তু এখানে ফ্লোরিনটা দেয়নি, তাই বাকিগুলো দিয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি দেখব? ইন্টারহ্যালোজেন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান হ্যালোজেন বাট লেস রিঅ্যাক্টিভ দ্যান ফ্লোরিন। ফ্লোরিন হলে ও সবচেয়ে বেশি হাইয়েস্ট রিঅ্যাক্টিভ হতো, বাট where one is interhalogen, so this interhalogen is more reactive than chlorine, bromine and iodine. Clear? Interhalogen compounds are more reactive than halogen but less reactive than fluorine. মনে থাকবে? পরের কোশ্চেন, shapes of certain interhalogen compounds
are stated below. Which one of them is not correctly stated? দেখো, shape of the certain interhalogen compounds. Interhalogen মানে যে IF7, it is also interhalogen. Yes, sir. Iodine and fluorine. BrF5 interhalogen. BrF3 planar T shape. এগুলো শেপ পাশে দেওয়া আছে, তাই তো? IF7 পেন্টাগোনাল বাইপিরামিড বলেছে। তারপর BrF5 ট্রাইগোনাল বাইপিরামিড, BrF3 planar T shape, ICl3 planar dimeric. বলেছে shape of certain interhalogen compounds are stated below. Which one of them is not correctly stated? দেখো এখানে কি বলেছে, IF7 পাঁচটা প্লেনে পাঁচটা থাকবে আর উপর নিচে দুটো থাকবে। কিরকম বলেছিলাম, এই যে আই যদি এখানে হয়, একটা পেন্টাগন, এই 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 হলো পেন্টাগন, মানে এখানে এফ থাকে, এখানে এফ, এখানে এফ, এখানে এফ, এখানে এফ, আর উপরে একটা এফ আর নিচে একটা এফ। তাহলে এটা হলো পিরামিড, এই যে পেন্টাগোনাল বাই পিরামিড হলো, তাই না? বুঝেছো? অর্থাৎ পেন্টাগোনাল বাই পিরামিড। সো ইট ইজ রাইট, ঠিক আছে। Yes, sir. F5, তারপর বলেছে বিআর, বিআর, বিআর এর F5 পাঁচটা বন্ড করেছে, পাঁচটা যদি বন্ড করে তাহলে ওয়ান লোন পেয়ার থেকে গেছে। ব্রোমিনের ব্রোমিনের একটা লোন পেয়ার থেকে গেছে, কারণ ব্রোমিনের 7 ইলেকট্রন ইন ইটস আউটারমোস্ট শেল। ওকে, তাহলে তার পাঁচটা বন্ড করেছে, কিন্তু এখানে বলছে ট্রাইগোনাল বাইপিরামিড, সেটা ঠিক নয়। কেন? একটা লোন পেয়ার তার থেকে গেছে আর পাঁচটা বন্ড হয়েছে। পাঁচটা বন্ড হলে দেখো, যদি এইরকম হতো, এইখানে এফ, এখানে এফ, এখানে এফ, এই যদি হতো, এখানে যদি এফ হতো, এখানে এফ হতো, তবে ট্রাইগোনাল বাইপিরামিড হতো। কিন্তু এটা ট্রাইগোনাল বাইপিরামিড নয়। কেন? কারণ এখানে লোন পেয়ারটা আছে আরো এক্সট্রা একটা, এখানে যদি আরো একটা এক্সট্রা লোন পেয়ার থাকে তাহলে কি করে হবে? তাহলে এটা হবে তোমার স্ট্রাকচারটা হবে স্কোয়ার প্লানার বাই, মানে স্কোয়ার বাইপিরামিড। এই যে এটা স্কোয়ার হয়ে গেল, এরকম স্কোয়ার বাইপিরামিড হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ট্রাইগোনাল বাইপিরামিড নয়। ডিস্টর্টেড হবে অবশ্যই, কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিড নয়, স্কোয়ার বাইপিরামিড। অ্যান্ড BrF3 বলছে প্লানার টি শেপড, প্লানার নয়। দেখো বিআর, এদিকে লোন পেয়ার, এদিকে লোন পেয়ার, এইদিকে এফ, এইখানে এফ, এইখানে এফ, এই হলো তার স্ট্রাকচার। মানে এইটা ট্রায়াঙ্গেল আছে একটা, ঠিক আছে, এটা প্লেনে আছে বটে, কিন্তু আমাকে বলছে টি শেপ, প্ল্যানার টি শেপ নয়। টি শেপ মানে হলো এইটা, মানে এইটা, এখানে এফ, এখানে এফ, এখানে এফ। টি শেপ কতটা ঠিক ছিল, কিন্তু প্ল্যানার নয়, কারণ এটা উপরে, এটা উপর, এটা নিচে আছে, ঠিক আছে? অর্থাৎ এই কারণে এইটা ঠিক বলেনি, বুঝতে পারে? অর্থাৎ এটাই হবে আনসার। বোঝা গেছে ব্যাপারটা কি বললাম, যে এইটা টি শেপ ঠিক আছে কিন্তু প্ল্যানার নয়। ওকে, তাহলে আমরা আনসার বললাম এটা। ওকে, কি হলো?
হ্যাঁ, ঠিক আছে, এটা হলো আনসার। তারপর among the following oxides the correct increasing order of acid strength is কোনটা? অলরেডি তুমি জানো যে HClO4 is highly acidic in nature, তাই তো? তাহলে এই ফার্স্টেরটা ভুল দিয়ে দিয়েছে, তাই না? ও ডিক্রিজিং অর্ডার চেয়েছে, তাই না? ডিক্রিজিং অর্ডার চেয়েছে, তাহলে এটা নয়, এটাও নয়, এটা ঠিক আছে, তাই না? স্যার 3। হ্যাঁ, তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট। এটা আমরা অনেকবার পড়েছি কিন্তু। তারপর the shape of IF6 minus is IF6 minus is বলো কি কি হতে পারে? IF6 মাইনাস, এটা কি ডিস্টর্টেড? নিজের খাতায় ড্র করে বলো তাড়াতাড়ি, নাকি পিরামিডাল? হ্যাঁ, IF7 যেরকম ছিল সেটা কি ছিল? পেন্টাগোনাল বাইপিরামিড ছিল। এখন বলছে ডিস্টর্টেড পেন্টাগোনাল বাইপিরামিড, নাকি পিরামিডাল শুধু, নাকি অক্টাহেড্রাল, না স্কোয়ার অ্যান্টিপ্রিজম? কোনটা হবে সেটা বলতে হবে। এটা হ্যাবিটেশন কত? হ্যাবিটেশন কিভাবে বের করে? টোটাল নাম্বার অফ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন ডিভাইডেড বাই 8। এটা করে কি করতে হয়? ফার্স্টে দেখো I7 প্লাস এফ, এফ এফ কটা আছে? 6টা, তাহলে 6 ইন্টু 7 প্লাস একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে রেখেছে, তাহলে টোটাল কত হলো? টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হলো? 7, 42 প্লাস 1 প্লাস 7, তাহলে কত হলো বলো? 50 হয়ে গেল না, তাই তো? 50 ডিভাইডেড বাই 8, তাহলে কি হবে? 6, 8, তাই 6, 8, তাই তো? 6 প্লাস দুটো ইলেকট্রন, তাই 6 মানে হলো একটা S, তিনটে P অ্যান্ড কটা D? দুটো D, তাই না? এটা বুঝেছো? এটা যখন হয় আর একটা লোন পেয়ার থাকে, তাহলে এটা হবে ডিস্টর্টেড অক্টাহেড্রাল অ্যাকচুয়ালি, তাই না? IF7 হলে, IF যদি 7 হতো তাহলে I প্লাস 7 ইন্টু কত? 7 ইন্টু 7 কত হতো? দেখো, বুঝেছো? কত হলো বলো? 56, তাই তো? ডিভাইডেড বাই 8, তাহলে কত হয়? 7, তাহলে একটা S, তিনটে P, তিনটে D, sp3d3, এটা হলো হাইব্রিডাইজেশন ফর IF7, বুঝেছো? এই হলো ঘটনা, বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে এবারে আমরা কি বললাম, তাহলে এটা কি বলবো, কি আনসারটা কি বলবো? বলো কে? কি বলবো? দেখো বলে না, না বললে কি করে হবে?
6 plus ডিস্টর্টেড অক্টাহেড্রাল, তাই তো? yes sir দেখো আমরা কি বললাম, IF6 মাইনাস has hybridization to the similar hybridization to that of IF7, IF7 তাই তো? কিন্তু এটা কি হচ্ছে, একটা সাইড নেই বলতে গেলে, মানে একটা এফ নেই, তাহলে এটা ডিস্টর্টেড অক্টাহেড্রাল শেপ। বুঝলে? অনামিতা ঢুকেছো? অনামিতা, হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোথায় গেলে? তুমি পড়েছিলে নাকি? কোথায় গেলে? স্যার প্রবলেম হচ্ছিল ঢুকতে, এই রে, মানে হ্যাং হয়ে গেছিল অ্যাপটা। কি অবস্থা! ঠিক আছে, দেখে নাও। এই একটা অসুবিধা বটে। হুম, আমাদের সুবিধাও আছে অসুবিধাও আছে, বুঝলে? অনলাইন ক্লাস সুবিধা একটা যে বাড়ি বসে করা যাচ্ছে, আর অসুবিধাটাই হলো যে কোনো সময় কেটে যেতে পারে অথবা আরও প্রবলেম আসতে পারে, ঠিকঠাক লেখা হচ্ছে না, তাই না? তাহলে ডিস্টর্টেড পেন্টাগোনাল বাইপিরামিডাল, এটা আমাদের শেপ, এই তো? আর স্ট্রাকচারটা কি হবে? ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ঠিক আছে? ডিস্টর্টেড অক্টাহেড্রাল এইটা। এরপরে কোশ্চেনটা দেখো, দ্য কারেক্ট অর্ডার অফ ইলেকট্রন গেইন এনথালপি with negative sign of fluorine, bromine, iodine having atomic numbers এত রেসপেক্টিভলি is, এটা ডাইরেক্টলি কিন্তু বলতে পারবে তোমরা, ভ্যালু দেখে বলতে পারবে। ও ভ্যালু দেয়নি, মানে আমি বলতে বলেছি, সেটাও বলতে পারবে, তাই না? এখানে আমরা বলেছিলাম যে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি হয়? ক্লোরিনের বেশি হয় ফ্লোরিনের থেকে, তাই তো? তাহলে কোনটা হবে? সবার সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল ফ্লোরিনের, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন হওয়ার কথা ছিল। yes sir দেখছিলাম যে সাইজটা ছোট হওয়ার জন্য ফ্লোরিনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। যে ইলেকট্রন রিপালশনটাকে মিনিমাইজ করার জন্য এনার্জিটা লুজ হয়ে যায়, ওই জন্য ওইটাকে মিনিমাইজ করার জন্য আমাদের ক্লোরিনের ক্ষেত্রেই তার ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হয়। তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই তো? তাহলে এটাই হবে আনসার, এটা ডাইরেক্টলি বলা যায়। এবার দেখো, অক্সিডাইজিং পাওয়ার অফ ক্লোরিন in aqueous solution can be determined by the parameters indicated below. Oxidizing power of chlorine in aqueous solution can be determined by the parameters indicated below. কি কি? দেখো, হাফ ক্লোরিন নিয়েছি, ওখান থেকে ডিসোসিয়েশন নিয়ে ক্লোরিন গ্যাস হয়েছে, তারপরে ইলেকট্রন এনথালপি দেবো, তাহলে Cl মাইনাস হবে। ওকে, তারপরে ওয়াটারের সঙ্গে যদি ওটাকে ডিজলভ করি তাহলে অ্যাকোয়া হবে হাইড্রেশন এনার্জি দিয়ে। ওকে, তাহলে কি বলা হলো? অক্সিডাইজিং পাওয়ার অফ ক্লোরিন ইন অ্যাকোয়া সলিউশন ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য প্যারামিটার ইন্ডিকেটেড বিলো। এবার দেখো, দ্য এনার্জি ইনভলভড ইন দ্য কনভার্সন অফ হাফ Cl2 গ্যাস, ওখান থেকে আমরা Cl মাইনাস উইল বি বাই ইউজিং দ্য ফলোইং ডেটা, টোটালটাকে এখান থেকে তো আমরা টোটালটা ক্যালকুলেট করতেই পারি, এটা তো সবগুলো সামেশন বললেই হয়ে যাবে, তাই না? দেখো, ডিসোসিয়েশন এনার্জি দিয়ে দিয়েছে এটা 240 কিলোজুল পার মোল, এনথালপি দিয়ে দিয়েছি, তারপরে ওটাও দিয়ে দিচ্ছে, হাইড্রেশন এনার্জি দেওয়া হয়েছে। তাহলে তিনটে অ্যাড করলেই আমরা কি পাবো? Cl থেকে Cl মাইনাস হয়েছে আর কি, মানে হাফ Cl2 থেকে এটা হয়েছে, এই তিনটাকে অ্যাড করলেই পাবো, তাই তো?
তাহলে এবার তোমাকে জানতে চেয়েছে আমার ফার্স্টে কি কোশ্চেনটা কি করেছিল, অক্সিডাইজিং পাওয়ার অফ ক্লোরিন ইন অ্যাকোয়াস সলিউশন ক্যান বি ডিটারমাইন্ড বাই দ্য প্যারামিটার ইন্ডিকেটিং বিলো। এখান থেকে আমাদের জানতে চেয়েছি। তাহলে তিনটে অ্যাড করলে আমরা কি পাবো অ্যাকচুয়ালি, আমরা পাবো এটার ফরমেশনটা মানে সিএল মাইনাসটা পাবো, সিএল মাইনাস ফরমেশনের জন্য এনার্জিটা পাবো। তাহলে 240 প্লাস মাইনাস 349 প্লাস মাইনাস 381 ইকুয়াল টু যা হবে সেটা হবে আমাদের রিডাকশন এর জন্য হলো, মানে সিএল মানে হাফ সিএল টু থেকে সিএল মাইনাস হলো মানে রিডাকশন হলো। এবার আমাকে অক্সিডেশনটা চেয়েছে, ঠিক আছে? তাহলে তার উল্টোটা মানে সাইনটাকে উল্টে দিলেই হবে। এবার বলো কোনটা হলো বলো। কি করতে হবে, ওই তিনটেকে অ্যাড করতে হবে। তিনটেকে অ্যাড করলে আমরা কি পাবো, হাফ সিএল টু থেকে সিএল মাইনাসে যাওয়ার জন্য যতটা এনার্জি খরচ হয়েছে সেটা পাবো। এবারে তাকে আমি সাইনটাকে ইনভার্স করে দিলে আমরা অক্সিডেশন এর জন্য পাবো। ওকে, তাহলে বর্নহাইমার সাইকেলটাকে আমরা করি, এটাকে বর্নহাইমার সাইকেল নেই অ্যাকচুয়ালি। বর্নহাইমার সাইকেল মানে এইটাই, আমরা যেগুলো সবগুলোকে অ্যাড করলাম, ওভারঅল চেঞ্জ ইন এনথালপি, ঠিক আছে? এই তিনটাকে অ্যাড করে দিলাম। হ্যাঁ, তাহলে তিনটাকে অ্যাড করলে দেখো ডিসোসিয়েশন এনার্জি ওরা দিয়েছিল 240, তাই না? ডিসোসিয়েশন এনার্জি ওরা দিয়েছে কত, 240। তাহলে ডিসোসিয়েশন এনার্জি বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, Cl2 থেকে 2Cl হবে, তাই তো? কিন্তু আমরা তো একটা Cl নিয়েছি, তাই Cl2 এর ডিসোসিয়েশন এনার্জিকে হাফ করব, তাহলে আমরা একটা Cl এর জন্য ডিসোসিয়েশন এনার্জি পাবো। ওকে, এই জন্য আমরা টোটালটাকে অ্যাড করেছি। দেখো 240 ডিভাইডেড বাই 2 করেছি, কেন? কারণ ডিসোসিয়েশন এনার্জি বলতেই বোঝায় হ্যাঁ যে Cl2 কে ডিসোসিয়েট করছি, তাহলে Cl2 থেকে তো আমরা তো একটা Cl কে কাউন্টে নিচ্ছি, মানে একটা Cl কে মাইনাস করছি, দুটো Cl কে নয়, তাই না? তাহলে একটা Cl পেতে গেলে আমরা কি করব, ডিসোসিয়েশন এনার্জি যা আছে তার হাফ লাগবে। তাহলে হাফ ইন্টু ডিসোসিয়েশন এনার্জি, হ্যাঁ, প্লাস ইলেকট্রন গেইন এনথালপি প্লাস হাইড্রেশন এনার্জি। তাহলে এই তিনটাকে অ্যাড করলাম, তারপরে এটা সাইনটাকে পরে আমরা রিভার্স করব আবার। তাহলে যা পেলাম দেখো যে 6 যেটা হলো কত হবে, এটা 6 10, ঠিক আছে এটা। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এই এই এনার্জিটাকে আমরা রিভার্স করে দিতে পারলে কি হবে, অক্সিডেশন হবে, মানে Cl মাইনাস থেকে আবার Cl এ কনভার্সনের জন্য আমাদের কত লাগবে এনার্জি, 610 কিলো জুল পার মোল। ওকে, এটা লাগবে। এবার বলো পরের কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাসিডিক নেচার অ্যাসিডিক অক্সাইড among the following oxide based on their reaction with water। এই যে বিভিন্ন অক্সাইড আছে, সালফার ট্রাইঅক্সাইড, এখান থেকে কি হবে, ওয়াটারের সঙ্গে রিয়াকশন করালে সালফিউরিক অ্যাসিড। এটা দেখো ফসফরাস ডেকাঅক্সাইড, হ্যাঁ, ওখান থেকে আমাদের ফসফরিক অ্যাসিড হয়। দেখো ক্লোরিন অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড। তাহলে এখান থেকে আমাদের কি চেয়েছে, আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাসিডিক অক্সাইড among the following oxide based on their reaction with water। এখানে তোমাদের মনে হতেই পারে যে SO3 একটা ওখানে জলের মধ্যে দিলে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, তাই তো? ওখান থেকে P4O10 Yes, sir. অ্যাসিড তৈরি করবে। Cl2O7 এটা কি তৈরি করবে জানো, পারক্লোরিক অ্যাসিড, তাই না? HOCl, দুটো HOCl তৈরি করবে এখানে। দেখো এটার সঙ্গে ওয়াটার অ্যাড করলে কি হবে, এটা যদি দেখি আমি দেখিয়ে দিচ্ছি, নয়তো
এই দেখো এটাকে আমরা কি করতে পারি, এটা যদি এটার সঙ্গে ওয়াটার নিয়ে নেই তাহলে দেখো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এই দেখো 7টা অক্সিজেন, মানে এইচ ও বা এইচ ClO4 এভাবে লিখতে পারি আমরা। এটা দুটো তৈরি হয়ে যাবে একটা ওয়াটার অ্যাড করলে। তার মানে এইটার এটা কি অ্যাকচুয়ালি অ্যানহাইড্রাইড, তাই না? এটা যেমন সালফ্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড H2SO4, এখান থেকে একটা ওয়াটারটাকে রিমুভ করে দিলে এটা হবে, তাই তো? তাহলে ঠিক এইরকম এইখান থেকে এই দুটো মলিকুল থেকে একটা ওয়াটার রিমুভ করে দিলে এটা পাবো, তার মানে এইগুলোকে অ্যানহাইড্রাইড বলা হয়। ঠিক আছে, ওয়াটারটাকে কমিয়ে দিয়ে ওইগুলো তৈরি করা হয়েছে, তাই এগুলোকে বলা হয় অ্যানহাইড্রাইড। আবার অ্যানহাইড্রাইড যখন জলের সঙ্গে রিয়াকশন করাবো তখন আবার অ্যাসিড ফর্ম করবে। তাহলে এই সালফ্রিক অ্যাসিড হোক, এটা হোক, এটা হোক, হ্যাঁ, এখান থেকে নাইট্রিক অ্যাসিড হোক, যাই হোক না কেন, পারক্লোরিক অ্যাসিড হলো বেশি অ্যাসিডিক এই সবার থেকে। ঠিক আছে, এটা আগেও বলেছি যে পারক্লোরিক অ্যাসিড ইজ হাইলি অ্যাসিডিক। ওই কারণে আমরা কখনো কখনো যদি এরকম বলি, কি বলি, যে সালফ্রিক অ্যাসিড ইজ এ বেস, তখন আমরা বলতে পারি সালফ্রিক অ্যাসিড ইজ অলসো বেসিক when it is compared to HClO4, অর্থাৎ পারক্লোরিক অ্যাসিডের সঙ্গে যখন কম্পেয়ার করব তখন সালফ্রিক অ্যাসিড একটা বেস হয়ে যাবে, বুঝলে? যেটাকে আমরা কনজুগেট অ্যাসিড বেস বলি, তখন আমরা কম্পেয়ার টু ওয়ান অ্যানাদার হুইচ ইজ মোর অ্যাসিডিক অর বেসিক, কম্পেয়ার টু পারক্লোরিক অ্যাসিড সালফ্রিক অ্যাসিড ইজ এ বেস। ওকে, অর্থাৎ যখন এটা আমরা কম্পেয়ারে যাব তখন কিন্তু এরকম বলতে হয় যে সালফ্রিক অ্যাসিডও একটা বেস হিসাবে আমরা কনসিডার করতে পারি কম্পেয়ার টু কি, পারক্লোরিক অ্যাসিড। ওকে, অর্থাৎ তাহলে এখানে আমাদের কি হলো, আইডেন্টিফাই দ্য মোস্ট অ্যাসিডিক অক্সাইড। তার মানে এইগুলোর কোন অক্সাইডটা মোস্ট অ্যাসিডিক হবে, Cl2O7। ঠিক আছে, Cl2O7টাই হলো আমাদের মোস্ট অ্যাসিডিক, এটা খেয়াল রাখতে হবে। ওকে, পরে দেখো সোডিয়াম থায়োসালফেট reacts with moist chlorine to form sodium sulfate HCl and X. Which one of the following is X? দেখো সোডিয়াম সালফেট, হ্যাঁ, ময়েস্ট ক্লোরিন মানে হলো ক্লোরিন ওয়াটার, ওখান থেকে সোডিয়াম সালফেট HCl and সালফার একটা জিনিস বেরিয়ে আসে। ঠিক আছে, একটা সালফার এর প্রেসিপিটেট পরে মনে থাকবে, অর্থাৎ সেই রিয়াকশনটাকে আমরা এখানে দেখাচ্ছি, সালফারের প্রেসিপিটেশন। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, অনেক এক্সামে দেয় এটা, দেখতেই পাচ্ছ এগুলো দিয়েছে, আমরা সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার করছি। রিসেন্ট অর্থাৎ এই 1920 কোশ্চেন আনসারগুলো আমরা এখানেই করব। বুঝতে পারলে, ডাইরেক্টলি সামনাসামনি করব, তার আগেরগুলো এখন করে দিচ্ছি। তাহলে এখানে কি সালফার হবে আনসার, মনে থাকবে এটা। পরের কোশ্চেন, দ্য রোল অফ কপার ডায়াগ্রাম, দেখো ডায়াগ্রামে ইন হোয়াইট লেগ কে মেথড ইজ, এটা একটা ইনফরমেশন, দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে। এটা কেন ইউজ করা হয়, রোল অফ কপার ডায়াগ্রাম ইন হোয়াইট লেগ গ্রে, হ্যাঁ, এই মেথডটা আমরা কি ইউজ করি, অ্যাকচুয়ালি প্রিভেন্টিং দ্য মিক্সিং অফ হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন, এই দুটোকে মিক্সারের হাত থেকে কপার ডায়াফ্রামটা কাজে লাগানো হয়। ওকে, এটা ইনফরমেশন জাস্ট মাথায় রাখতে হবে এটা। অপশন 2,
হুইচ অফ দ্য ফলোইং ইজ পোলার মলিকুল? এটা দেখলেই চিনতে পারবে, পোলার মলিকুল দেখলেই চেনা যায়। কিভাবে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে। হ্যাঁ, দেখো কোনটা, তোমাদের কোনটা আনসার দেবে? তোমাকে মনে হতে পারে যে সবগুলোই একই রকম দেখতে। স্যার 2। ও বলছে অপশন 2। কেন অপশন 2 কেন বলবে? তার কারণটা কি আছে? অপশন 2 BF3 ওটা কিরকম স্ট্রাকচারটা, কিরকম স্ট্রাকচারটা ভুলে গেছো? স্যার স্যার 3 টেট্রাহেড্রাল। হবে SF4। দেখো এটা হলো BF3 হলো এইরকম, এটা কি করে হবে? এটা পোলার নয় কি সেটা, বা পোলার কি? এই দেখো এই যে এই দুটো, এইটার এটার, এটা হবে রেজাল্ট্যান্ট, এটা তার অপোজিটে আছে, তাই না? তার এটা বলছি যে তোমার দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পোলার মলিকুল, তাহলে এটা তো পোলার নয়, কারণ এটা এই দুটো রেজাল্ট্যান্ট এদিকে অপোজিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা পোলার নয়। তাহলে কোনটা পোলার? পোলার, স্যার SF4টা হবে কি? হ্যাঁ বলো। অপশন 3। কেন অপশন 3 কেন, কি কারণ হতে পারে? এস, দেখো এর একটা কারণ হলো যে এস এর কটা ইলেকট্রন ছিল? 6টা, তার মধ্যে 4টে বন্ধ হয়েছে,